হ্যাঁ, ধান গাছ সবুজ পাক। ধান গাছে ব্রততি হয় না। একটা কথা বলো, হ্যাঁ বলো, কি বলছো বলো। ব্রততি তো উদ্ভিদে হয়, উদ্ভিদ তো সবুজ। উদাহরণ ঘাস হবে না। কথাটা শেষ করেছি, করে নিচ্ছি, তাহলে কথা বলছি। হ্যাঁ বলো। বলছি ব্রততি কি হতে পারে? যেমন ঘাস, ব্রততির উদাহরণ পুরো হবে পটল গাছ। ঠিক আছে, তাহলে রতি চলে, সেগুলো হচ্ছে ব্রততি। পটল গাছ হবে তো? আচ্ছা, ফাউন্টেন কি আবিষ্কার করেছিল? এটা আমার জানা নেই। এরকম কোশ্চেন আর লিখে রাখবো না, আমি লিখেছি। লিখে রেখে ইন্টারনেটে একসময় সার্চ করব। মুখস্থ করে রাখতে হবে। আমার সব জানা তুই নেই, যাবে সব তুই। জানি না। এ শিখতো। স্যার এটা কার কথা এটা? আমার আসবারে যাবে ছেলে। দেবো দেবো। ও আমি ওর করে দিয়েছে এসব করবে। আগে সব করে। এটা ঝর্ণা পে। স্যার আমি একটা অঙ্ক ছাড়িনি। কাল এ ঝর্ণাটা হবে তো? বলে পেন আমি ইতিহাস লিখেছি। শুধু সেন্টার অঙ্ক নাই। ভাগ করতে পারছিস না। শিখতো। স্যার একটা অঙ্ক পাইলে না নিতমের খাতাটা অনেক নিতম খেয়ে ফেলেছে ওর খাতা আজকে। আমি এদের বলতে এটা সুদীপ দেব না। ও এটা ও অঙ্ক দিয়া মেরা খালি হয়ে যাবে। এখানে একটা ছোট্ট জিনিস হ্যাঁ হ্যাঁ তোকে ধরেই রাখি পড়বে না পড়ে পড়ে আমি শুরু করব। এই দুটোই কালি খায় এটাই কালি জানে আমার ইতিহাস খাতা লিখা আছে এই কালি না ভালো ফাউন্টেন পেন্সিল নকল কপি সিধা গেল। পুরো বাবা এটা কার খাতা তাই দেখে ফাউন্টেন খাতা না না আমি ভাবছি এটা তো হোমওয়ার্ক দিয়েছে না না আজকে কার আগেকার দিনে পাওয়া যেত এই নাম্বার। যে 5 টাকা দামের খাতাগুলো এগুলো 5 টাকা দাম কি কি 1 টাকা করে। হ্যাঁ দাদা 1 টাকা 1 টাকা করে একটা পাতলা পাতলা খাতা পাওয়া যাবে। তুমি কিনেছো হ্যাঁ তখন দাদা এক ফাউন্টেন পেনে মানে তখন 10 টাকা ছিল বুঝলে 1 টাকা মানে তখন 10 টাকা সে তো সবাই জানে বেশি দিন আগে না, হয়তো 2010-12 সালে। তোমাদের জন্য দেখো মানে খুব, মানে সে খাতা খুব পাতলা পাতলা খাতা। সে একটা অঙ্ক করেছে না সে একটা 9 অঙ্কটা করলো তাই ঠিক আছে, জল খেয়ে আসি। অবশ্যই অবশ্যই আর যদি চোখে মুখে জল দেওয়ার থাকে দিয়ে আসো। আমি দিয়ে আসছি আমি দিয়ে আসছি ওই চলো শয়তানি করো, আগামী কেন? বাইরে যেতে দেবো না। লাইনি জিমা এগুলো একটু বিছিয়ে বসো, ব্যাগে পা লাগে বড়। ওখানে খুঁজে দেখো, যাবে তো বটে, কারণ বন্ধু না এখন অনেকেই ওরা সব কি করছে নিচে দিগনগরে না পেলে কৃষ্ণনগরে পেয়ে যাবো। কি স্যার অথবা অর্ডার দেবো। কি স্যার এখন তো এটা তো শীষ পড়া থাকে। ওটাতে কালি করতে হয় আর এটা কালি গলগলি
আমাদের মেয়েদের লেখা প্র্যাকটিস করা তো অসুবিধা। ও খালি একটু দূরে রাখলে ছড়িয়ে যায়। হ্যাঁ, আবার জল পড়লে ছড়িয়ে খাতাগুলো ভরে যায়। হ্যাঁ, না এখন সেই কালি পাওয়া যায় যেটা ছড়াবে না শুকিয়ে গেলে, কিন্তু লেখা খুব চাপ। হ্যাঁ, খুব স্পিডে নিচে গেল তো তাড়াতাড়ি লাগিয়ে গেল, তাড়াতাড়ি লেখার জন্য বলছে আর তোদের জন্য কথা বলে দাদা আমাকে বের করে দেবে। তাই বলতে এবার কিছু করার না, আমার তো অপশন নেই। আমার এমন পজিশনে চলে গেছে তো আমার কিছু করার নেই। তোমরা ছোটবেলা থেকে বহু টিউশনে পড়েছো, আমাকে বলো তো কয়জন স্কেল দিয়ে বোর্ডে পড়িয়েছে? স্কেল দিয়ে বোর্ডে কয়জনের কাছে এতক্ষণে বোর্ড আছে বোঝানোর জন্য? আবার কয়জনের কাছে ছোট কম্পাস আছে? কয়জনের সামান্য একটা 10 টাকার বল কিনে এনে পড়াই? কে পড়াই কি? কে পড়ায়? এই ছোট ছোট জিনিসগুলো করতে অনেক খাটনি, আমরা সবাই করে দেবো। সেখানে একটু আঘাত লাগে, মনে হয় যে কাদের জন্য করছি। তোমরাই না বুঝে কে বুঝতে? আচ্ছা, আগের দিন হচ্ছে আমাদের ওই বয়সের অঙ্কগুলো বাড়িটা ছিল সব করে মেনেছে, ওটা রাইট দিকে বলতে। আচ্ছা, অনুপাত শুরু করেছিলাম তাই না? আর বৃত্ততে বলেছিলাম যে নোট দেবো, মানে আজকে দেবো না, পরে দেবো। হ্যাঁ, বয়সের মনে হয় বছর, দিন, মাস, ওটা আবার ঠিক করতে হয়েছে আমাকে। লাঠি ওটা কথা না, 20 টাকা দাম। তুই বলবে যে মানে যারা যন্ত্রপাতি রেসপেক্ট করতে হবে, তার আমি পড়ে কি করবো? বাজারে যে মাছ কাটে তার বটিতে একটু পা ছুঁয়ে নেবে, দাড়ি পাল্লায় পা দিয়ে দেবে, তাহলে টের পাবো যে দাড়ি পাল্লার ক্ষমতা পাবো। ঠিক আছে, সময় থাকবে বুঝতে। তবে আমি আশা করছি আজকের ঘটনার পর এমন কোনো আশাও দ্বিতীয় ঘটনা ঘটবে না আমার এখানে। বোর্ড ও আসছি, তোমাদের কি হয়েছে? যাও যাও। চশমা পড়েছিলি দাদা বললো না নালিশ ছাড়া আর কিছু পারিস না। জানি জানি নালিশ ওই দেখো সুজয় এখন খুব করছে, এখন কি করবো কিন্তু চুপ থাকতে হয়েছে। আমি কাছে না দেখা ঠিক করতে বলি ওখানে গেলে
এ বল বল এ কোন অংশ বলিস কিন্তু আমি বলছি ৮০,০০০ মানে আউট ঘুরে ১ ২ ৩ 4 এরকম করে বল ১৫ কোটি হোয়াট কোটি ১৫ ১ ২ ৩ 4 এরকম করে এই নাই বলছি ৮ ০ ০ ০ 8 এর পর 3টে 0 দে মাইনাস ৫,০০০ ৯৫৮ হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মেলা আছে ওটাই আমার তুলে ওখানেই রাখ আচ্ছা তাহলে ছিল হচ্ছে লঘু অনুপাত গুরু অনুপাত ব্যস্ত অনুপাত আর বাড়ির কাজ কোনটা ছিল বাড়ির কাজ ওইটাই ছিল নিজে করে 21.1 তাই না ডিভিশনও ছিল হ্যাঁ রিভিশন তো দেখলাম আচ্ছা বার করো পেজ নাম্বার 240 ক্লাস 6 ম্যাথ নিজে করে 20.1 আচ্ছা এক এটা হয়ে গেছিল দুইটা থেকে শুরু করো দুয়ের কোশ্চেনে দেখো বলেছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করল যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি এই অনুপাত লঘু না গুরু তাহলে পরিষ্কার বলে দিয়েছি কি প্রথমে জবা ফুলের মালা তারপরে গাঁদা ফুলের মালা পড়েছো একটা জানো নি আইসি পড়েছো পড়েছি ঠিক আছে তাহলে লেখো দেখো যে জবা ফুলের মালা জবা ফুলের মালার সংখ্যা ও গাঁদা ফুলের মালার সংখ্যা অনুপাত ইকুয়াল টু আচ্ছা জবা ফুলের মালা কটা আছে 12টা ইস্টু গাঁদা ফুলের মালা কটা আছে 15টা আচ্ছা এখানে একটা প্রশ্ন করব ওইখানে কি যখন এটা ছোট করে লিখব তখন কি ওই অনুপাতটা কাটতে হবে উপরে হ্যাঁ কাটতে হবে কেটে লেখো কাটাকুটি বাকি আছে না কাটলেও হবে 3 দিয়ে যাবে 12 কে 3 দিয়ে তাহলে 3 4 12 3 আচ্ছা 4:5 মানে আমরা বাই আকারে হ্যাঁ এটা দেখুন তারপরে পরে কোশ্চেন একই আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে 12
12:15 4:5 কি করে এলো? দুটোকেই আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম। দুটো সংখ্যাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে দুটোকেই যেন যায়। অথবা তোমরা এটাও করতে পারো, 12 আর 15 লসাগু করে নাও। তাহলে 3 দিয়ে 3 4 12 3 5 15, তাহলে 12 এর জায়গায় 4, 15 এর জায়গায় 5। ঠিক আছে, এইভাবে করতে পারো। লসাগু করলো। আচ্ছা, এগুলো উত্তরটা আমি লিখো। জানি না ভুল হয়েছে। এদিকে তো দেখে দুষ্ট পারে। ওইটা আবার পড়াতে সমান সমান দরকার। দেবে। স্যার লিখে লোক কোথায়? তাহলে এইটা হবে। কোথায় সমান সমান দেবো? হ্যাঁ, আমার তো দেখো এই না। যে সাইডে সাইড। আমারটা এই উপরে একটা দেখো না। দুই। আমি আবার নতুন করে টুকতে যাচ্ছিলাম ব্যাংকটা হয়েছে। হ্যাঁ, কোথায় ওটা লসাগু করলে? তিনের অঙ্কটা সব লসাগু, সহজ। আচ্ছা, তাহলে এখানে অনুপাত হচ্ছে কি? লঘু। আমারও সহজ হয়ে যায়। উত্তরটা নিজেরা গুছিয়ে লিখে নেবে। হ্যাঁ, উত্তর দিতে। 3-1টা এটা খুব সহজ। 3-1টা কোশ্চেন বলবো সবাই। আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসাব করে লিখি। দেখো, এখানে অনেক হিসাব আছে, আমরা অত হিসাব করবোই না, আমরা বেসিক হিসাব করবো, খুব সাধারণ হিসাব। বোঝানো অনুপাতকে ইস্টু করে দেবো, ওখান দিয়ে ওখানে লবার করে দেবো, ভগ্নাংশ লিখে দিয়ে ওইটা কত গুণ হচ্ছে সেটা দেখবো, ব্যাস নিচে গুণ করলে এইভাবে লিখো। লিখো যে আমার ও আমার বয়সের অনুপাত ও সুতপার বয়সের অনুপাত আমার বয়সের অনুপাত কি করবো? আমার আর সুতপার দুজনের অনুপাত হবে। আমার 5:6। সুতপার বয়সের অনুপাত আমার বয়সটা দিয়ে আছে 10 বছর। এই দাদা জান। কি বললো? 5:6। এখন খুব সহজ কথা, দেখো কথা কিন্তু বলো না, আলোচনা। তবে আমার জায়গায় 5 লেখা আছে, সুতপার জায়গায় 6 লেখা আছে। এখন কোশ্চেনে কি বলে দিয়েছে? কোশ্চেনে বলেছে আমার বয়স 10 বছর হলে, তাহলে আমার জায়গায় আছে কত? 5 আছে। তাহলে 5কে আমি 10 করতে পারবো কি করে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 6কেও 2 দিয়ে গুণ। দেখো আগেরটাই কি করলাম, 12কেও 3 দিয়ে ভাগ করেছি, 15কেও 3 দিয়ে ভাগ করেছি। একইভাবে উল্টোটাও করা যেতে পারে, গুণ করেছি। তাহলে 5 দুগুণে 10 ইস্টু 6 দুগুণে 12। তাহলে আমার বয়স যদি 10 হয়, সুতপার বয়স কত? 12। উত্তর কি লিখবো? আমি আলাদা করে করেছি। তো আমার বয়স 12। শুধু- শুধু আমি 6 গুণ 2টা নিচে দিয়েছি। এখন আমি ইস্টু দেব। আমারটা দেখো না একটু আগে দেখছি। দেখালাম। আমাদের এই দাদা তো আরেকটা কি আছে? ওই দাদা ভগ্নাংশ লিখলে হবে আমার কিছু দেখো। দাও আগেরটা লিখি। হ্যাঁ, কেন হবে না? হ্যাঁ, হবে। ঠিক আছে। তার মানে কি? আমাকে চালের অঙ্কটা হ্যাঁ, সমান সমান নিচে নিচে দাও। লঘু অনুপাত মানে হচ্ছে সামনেরটা ছোট পেছনেরটা বড়। যেমন হচ্ছে প্রথমেরটা বাঁদিকেরটা ওই যে 4:5, বাঁদিক ওই ইস্টু চিহ্নের বাঁদিকে যেটা আছে সেটা ছোট, ডান দিকে যেটা সেটা বড়, তাহলে এটা লঘু অনুপাত। আর সমানুপাত হলে ধরো দুটোই সমান, ধরো 5:5 সমানুপাত, সামনে বড় পিলে ছোট তাহলে গুরু অনুপাত বলছি। বাংলা লিখলে হবে। এরকম করেছিলাম। হ্যাঁ, তারপরে তাহলে বলো। যদি এটা কি বলো তো তোমাদের ক্লাস থেকে তো চলে যাবে, পরবর্তীতে এগুলো অন্যান্য পদ্ধতি আছে, আর পদ্ধতি? বেসিক জিনিস শিখতে হবে। আচ্ছা। সিক্সের একটা পদ্ধতি আছে, প্রথম তিন চতুর্থ দ্বিতীয়। ওটা পরের অঙ্কটাই আছে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন দেখো। তুমি বুঝতে পারছো তো? বুঝতে না পারলে বলো, ভয় কিছু নেই। 4টা আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। এখন কোশ্চেন করতে হবে তো। আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন? তবে কোনো চারটি যে কোনো 4টি হিসাব করে মানে দেখি। ওটা তো ক্লাসে দিয়ে রেখেছে, আমার কোনো বড় দরকার নেই। তাহলে এটা বাদ। তাহলে হিসাব করে দেখি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 1:3, তাহলে আমি লিখবো এইভাবে মানে আমি যে নাড়ু খেয়েছি 1/4। আমি এই
আমিও রাজু, তাহলে আমার ও রাজু, আমার ও রাজু, রাজু খাওয়ার অনুপাত একদম। নাড়ু আর বিস্কুটি খাওয়ার অনুপাত ইকুয়াল টু 1:3 হলো। তার মানে আমি যদি একটা নাড়ু খাই না, ওই রাজু খেয়েছে 3টে, ঠিক আছে? তাহলে মনে করো এবার এক তো এবার একের জায়গায় যদি আমি দুটো খাই, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 কেও 2 দিয়ে গুণ হলো। করতে হবে তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 3 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 6 6। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে? যে কোনো 4টি মানে 4খানা অনুপাত এরকম বার করতে হবে। ও একটা বেরিয়েছে। মানে 4:12 হ্যাঁ, এবার তাহলে আমি যদি 4টে খাই, 4কে আচ্ছা শোনো, আমরা সবসময় গুণ কিন্তু প্রথমটাকেই করবো, পরে করবো না, ঠিক আছে? তাহলে প্রথমে যদি আমি একের জায়গায় যদি 4টে খেতাম, 4 একে 4, তাহলে এখানে 3 4 12টা। তাহলে মনে করো আমি যদি এখানে একের জায়গায় 10টা খেতাম, তাহলে 10 একে 10। নিজের মন মতন যে কোনো চাকরি মারা হ্যাঁ, কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে আমি একের জায়গায় 10 নিয়েছি, তাহলে 3 10 30টা। বলো সুজয়, আমি যদি 5টা খেতাম, তাহলে রাজু কটা খেত? একের জায়গায় 5 কত গুণ করে এলো? 5 গুণ করে এলো, তাহলে 3 কেও 5 দিয়ে গুণ করতে হবে। 15 সেম হয়ে গেল। হ্যাঁ, এবারে উত্তরটা এইভাবে লিখবে, কিভাবে লিখবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলেছি কি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন? তাহলে কতগুলো নাড়ু? 2 আর 6 8টা নাড়ু দিতে পারেন। 4 আর 12 এগুলো যেমন খুশি করতে পারো, কিন্তু এগুলো পড়াশোনা করলে সুবিধা হয় দাদা। তাই তো উত্তর বেরিয়েছে। বইয়ের উত্তরের সময়টা মিলবে না, এখানে তো আমরা নিজের মনের মতো। হ্যাঁ, কি লিখবো তাহলে? মানে এটা আমরা পড়াশোনা করলে মানে 6 12 30 15 6 12 না, 6 আর 2 যোগ করলে কত হয়? 8 তাহলে মা 8খানা নাড়ু দিতে পারেন, 40 16খানা নাড়ু দিতে পারেন, অথবা 40 দিতে পারেন। এভাবে লেখো। সব কটাই ঠিক। আমাদের পসিবল যে কোনো 4টি নাড়ু সংখ্যা লিমিটেশন দেয়নি কিন্তু, তাহলে আমরা এভাবে লিখব। লিখবো যে মা আমাদের নাড়ু দিলেন, মা আমাদের নাড়ু দিলেন। তাহলে কটা নাড়ু দিতে পারেন? প্রথম কথা আমাদের কাছে 2 + 6টা, 2 + 6 মানে কটা? 8টা। কয়টা দেখো? 4 + 12 16টা। তারপরে 10 + 30 কটা হলো? 40টা। ওটা তো বইতে দিয়ে দিস, ওই জন্য আমরা করি। আচ্ছা, এটা যে 5 যোগ 15 20টা। আসলে আজ যোগ করলে না গুণ হয় না। হ্যাঁ, ওটা শুনতেই পেলাম না, তুমি চিল্লালে। উত্তর লেখার পর অর্ধেক তো তুমি একবার দিয়ে লিখে যাও, কবার লিখবা? অর্ধেকটা শুধু সমান সমান লিখবা, অর্ধেক দেবো। অথেব দিয়ে আবার সমান চিহ্ন কি দিতে পারবো পাশে? মানে অথেব লিখবে আবার পাশে সমান চিহ্ন দেবে। হ্যাঁ আবার অতএব মানে এক ধরনের সমান সমান। অতএব মানে কি ডিসিশন? আমি দিয়ে ফেলেছি। সমান সমান মানে আমি ডিসিশন। একটা করব। ডিসিশন ঢুকেছো? হ্যাঁ, এখনো অনেক টাইম লাগবে। কেন খিদে পেয়েছে? কেন? 7 তারিখ এর ব্যাগে থেকে না তাড়াতাড়ি কোনো অপশন নেই, আস্তে আস্তে চলবে। আচ্ছা, তাহলে এই অধ্যায়ে হলো দুটো অঙ্ক আছে, 5টা আর 6টা। হ্যাঁ, করো তাড়াতাড়ি, করো তাহলে। আইসি বাবু কদিন আছে ওখানে বসতে? 2 তারিখ সকালে আজকে 22 তারিখ
কোথায় কোন জায়গায় আছে? সুগার বেশি আগে সুগার ওষুধ খেতে আগে কিছু ধরা পড়া করে হ্যাঁ ধরা পড়ার আগে সুগার ওষুধ খেতে না চেকও করায়নি তাই না হ্যাঁ চেক করেছে দেখো ধরা তখন ধরো। পরে মিষ্টি মিষ্টি খেলে ছাগল মিষ্টি খেলে সুগার হয় না এত কোনো মানে নেই চিনি খেলে সুগার হয় দাদা মিষ্টি চিন্তা করলেও সুগার হয় চিন্তা করলেও সুগার হয় চিন্তা করছো চিন্তা চিন্তা করলে একটু প্রেসার বাড়ে সুগার লো হয়ে গেলে তো আসলে মানুষ চিন্তা যখন করে না ওই খাওয়া দাওয়া ঠিকঠাক করে করে না ওইটাই তো বলছি শরীরচর্চা ঠিকঠাক হয়েছে না এগুলো ওসব করলাম বেশি চিন্তা খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে শরীরচর্চা ঠিকঠাক করতে হবে চিন্তা চিন্তা করলে বইয়া সে কি হয়ে গেল সেটা বাঘের মন খারাপের মতো কি সময় বাঘের মন খারাপ করেছে মানে কি বাঘ মোটা হয়ে যাচ্ছে আর কিসের জন্য না আটলে তো সুগার বেড়ে যায় আমাদের বাড়ি সবার সুগার তার মানে আপনারা আমার জন্য না পাইছি আমি ফলমূল চাষ করি কিন্তু চিন্তা নেই জিনগতভাবে হয় বাবার বাড়ি মানে এই বাড়িতে সুগার মায়ের বাড়িতে তো সুগার কিছু করার নেই দাদা দাদা চিনি কিনতে আমার বংশ সবার সুগার আর নেই তুমি ওর জন্য আমাদের মিষ্টির দোকান ছিল পাঠাতে মিষ্টি থেকে সুগার বেড়ে গিয়েছে না মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে। বন্ধ তো আমি তো মিষ্টি খেতে না এসব কথা বলা যাবে না না হাঁটলেই সুগার হয়ে যাচ্ছে না হাঁটলেই শুধু সুগার হয় আজকে জীবন যখন বলতে এটা আমরা এখন মিষ্টি বন্ধ মিষ্টি খাওয়া বন্ধ করা এই হয়ে গেছে বাবা আচ্ছা ঠিক আছে চুপ করার কথা বলতে হবে টানা পায় না হাঁটলে সুগার হয় বাবার কাছে যে খাওয়া সুগার নাই বাবার মিষ্টি খাওয়া বন্ধ করা তো সিঁড়ি দিয়ে ওঠার না বলতে পারবি ভাব দিনে প্রায় 40 বার তো ওঠা আমার সুগার আজকের দিনে রোগ না সুগার আজকের দিনে মহামারী এই ঘটনা ছিল আরে তাহলে এখন সবাই ফিরে যাবে তুমি আবার ওর সাথে পড়াটা শুরু করবে তো সিঁড়ি থাকে এইগুলোতে প্রত্যেক আমাদের বাড়ি একজন লাগে আপনি আমার থাকবা চিন্তা নেই তাহলে কারণ তো দাদু আরে খাবার হবে তখন তো হবে মিষ্টি খায় না তাও সুগার আমার দাদু মিষ্টি তো খায় তাও সুগার মানে সুগার মিষ্টি খায় তাও তাহলে যাবি তো দোকানে তো পুরো ছাড় মেরেছে এই বুঝলাতে ভুলে যাবে ওকে বুকিও না লিখ করো বুকিও তো আচ্ছা ঠিক আছে এই যে কোন দিকে কাটতে হবে আর এর মধ্যে যদি ওটা না হয় এটা বলতো আর ভালো আমার পয়সাটা দিয়ে শুরু যাবে থেকে আছে ওই ডেটে তার নিচে তলা দিতে হবে তারা বাসে টাকা দিলে সেটা উপরে তলা দিল ওভাবে একবার করে দিয়ে দেবে তো এখানে নিয়ে আসতে লাগে তারা তো অনেক বেশি একটা সময় ভারতের নাম খেতেই পেত এখন সব খাবার নষ্ট করছে মূল্য জানে না খাবার তো সুন্দর জানি না বেশি বলিস না তুই নিজে খাওয়া না ওই রেস্টুরেন্টে একটু করে সামান্য করে খাও না সবার বাড়িতে কিছু করার নেই কলকাতা ফুটপাতে এখন অনেক মানুষ খেতে পারে ওটা ওদের মানসিকতা ওটা কি ওরা নিজে কাজ করতে পারে না নিজের দোষে হয় ওটা নিজে কাজ করে না নিজেরা কাজ করে কাজ করে না ওটা মানসিকতা এই দেশে তো না ওদের ইনকাম আমাদের থেকে অনেক বেশি মেলা হলে গ্রামের সামান্য মানুষ কি হবে খেতে পায় না 10 টাকা দিয়ে খাম থেকে 500 জনের থেকে 10 টাকা করে স্টেশনে কোন ব্যাপারই না 500 into 10 টাকা দুদিনে ধরো দুদিনে পাই তাহলে একদিনে 2500 মানে একদিনে 1000 টাকায় ধরো না আজকে একদিনে 500 টাকায় ধরো না
স্টেশনে যাবে ও হ্যাঁ ওদের কাছে খাবারের কোনো মূল্য নেই, ওরা খাবার পায়, ওরা নষ্ট করে। এখন করে না আগে করতো। আমাদের খুব ভালো মনে আছে, আমাদের বিজয়রালে পড়তাম, মনে হয় বিজয়রালে করেছি সেই কদিন বোধহয় 5 বছর কুরকুরে খাইনি তো। কে আমি খাইনি, আমি হ্যাঁ 5 বছর 9 থেকে 12 পর্যন্ত মনে হয় কুরকুরে কোনোদিন খাই, তার আগে খুব অল্প খেয়েছি। আমার ভালো মানে টাকা থাকতো না, খেতাম না। প্রশ্ন হচ্ছে যে একদিন যেখানে বাসে ওঠে কৃষ্ণনগর স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধবীরা দাঁড়িয়ে আছি, হঠাৎ করে যে স্টেশন থেকে ছেলে পুলিশ বাচ্চা হয়েছে 5 এর জন্য আমরা ভাবি যে উদার তো দাও 5 টাকা করে দিতে সবাই মিলে 20 টাকা হয়ে গেল, 4 প্যাকেট কুরকুরে নিলে খেয়ে ফেলো, 2 প্যাকেট আমার টানলো ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু আমি কুরকুরে খাই, ওকে আমি 5 টাকা দিলাম আমার খিদে মেটানোর জন্য। ওরা কি করলো, গেল দুজন মিলে উল্টোপাল্টা করে টানাটানি করলো, হাত থেকে নিচে পড়ে গেল, ফেলে দিল। ও সে একটা রেস্টুরেন্টের মতো একটা লোক এখন বার্গার খেতে গিয়েছে দিয়ে বলছে ভেজ বার্গারের দাম কত 40 টাকা চিকেন বার্গারের দাম কত 80 টাকা একটা বার্গারের কত 80 টাকা একটা ভিখারি এলো একটা ভিখারি এলো বলল আমাকে 20 টাকা ওদেরকে তুমি খেতে দাও, ভালো মন্দ পেট দিয়ে ভরে বসে 20 টাকা দিল দিয়ে বলছে টাকা 40 টাকা ভেজ বার্গার আর বড় কথা সব থেকে ওদের টাকা দিয়ে ওরা পায় না, 80 টাকা একটা ওদের মাথার উপরে কোনো একটা ব্যাগ চিকেন থাকে, আনতে দেয় সব জানি ওরা চালায় ওরাই খেতে দেয় ওদের ওই কিডন্যাপ হয়ে যায় না বাচ্চারা, ফোন করে সবাইকে ট্রেন করে দেখেছি খুব সাবধান। তোমার কাছে সুদর্শন পারে না সুদর্শন চলতে পারে পাঁচের কোশ্চেনটা কৃষ্ণর নামে বলেছে কনামকে যে হচ্ছে কৃষ্ণ কিডন্যাপ হয়ে গেছে ছেলেবেলে আমাকে দিয়ে চলে যাচ্ছে তাই তারপরে বলছে সুদর্শনের বাবা এসে আমাকে পাঠিয়েছে আবার পাঁচের কোশ্চেন র্যাপ হয়ে কি কি কাটিয়ে ওরা আর কথা বললে সবাই এখানে পাগলা হয়ে যাবে পাঁচের কোশ্চেনটা দাদা এদের গল্প থামো হ্যাঁ ভাই বলছি সবাই শোন আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয় 3 হয় তবে কতজন মেয়ে এবং কতজন ছেলে খেলতে এসে চিন্তা করি তাহলে আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি, খুব ভালো কথা। তাহলে মেয়ে আর ছেলের অনুপাত 2:3, তাহলে কি হবে 4 6 মেয়ে 3 2 6 ও ছেলের অনুপাত 6 জন তখন 2:3 হয়ে গেছে। সব গুণ করে দেন এবার ভাবো আমাদের টোটাল ছেলে মেয়ের সংখ্যা কত, 10 জন না? 10 জন তাহলে আমরা খেয়াল রাখবো প্রথমত এটাকে এক এক করে গুণ করে করে দেখবো যে কত কত হচ্ছে। দেখো প্রথমত 2 একে 2 যদি করি 1 দিয়ে গুণ করি তাহলে 2 একে 2 3 একে 3 হচ্ছে না দুজন মেয়ে তিনজন ছেলে, তাহলে 2 আর 3 যোগ করলে 5। এরপরে 1 দিয়ে গুণ করেছে 2 দিয়ে গুণ করো 2 2 করে 4 3 2 2 করে 4 যোগ 3 করলে 2 10 6 হয়ে যাচ্ছে 4 যোগ করলে 10, তার মানে বোঝা যাচ্ছে কি হ্যাঁ বললাম তাহলে 4:6। তাহলে মেয়ে কটা আছে 4টে, ছেলে কটা আছে এটা যে থাকবে 4 বাই 10 6 বাই 6 দরকার নেই। ঠিক আছে এখানে 10 এই 10 এ কি হবে না না বলছে কতজন, না না এটা আমাকে হিসাব করতে টোটাল ও টোটাল টোটাল 10 জন, 4 আর 6 যোগ করে 10। হ্যাঁ এখন আমরা লিখবো কি উত্তর, মেয়ে আছে 4 জন আর ছেলে আছে 6 জন। 10 যোগ দাদা না ওখানে লেখা আছে এখানে অনুপাত ওই জন্য বলে দিয়েছে মানে আমরা 3 দিয়ে গুণ করা যেত 3 দুগুণে 6, 3 দিকে 9, 6 আর 9 যোগ করলে কত 15। কোশ্চেনে জনসংখ্যা কত বলেছে 10, তা 10ই আমাকে আনতে হবে। আচ্ছা গেঞ্জি তো তুমিও পড়ে আছো, তাহলে আমার গেঞ্জিটা কেন বুঝতে কারণ আমার গেঞ্জিটা আমার 10 জন ছেলে মেয়ের মধ্যে 4 জন মেয়ে ও 6 জন তুমি এতক্ষণ কি ভেবেছিলা যে ও গেঞ্জি পরে আসেনি সেটা আমার- না আমি তো ভেবেছি না তোমার তো কাজ হ্যাঁ ঘেমে গেলে প্রবলেম। ছয়টা আর দাদা কিন্তু ছেলে তো এবার করিয়েছে স্কুলে গেঞ্জি পড়েছে আলাদা খুব বেশি না এটা প্লিজ নিচেরটা খুব বেশি না উত্তর বলে তো লিখতে হবে হ্যাঁ এইভাবে করো
অনুপাতের আসলে অ্যাকচুয়াল পদ্ধতি তো এটা না, অ্যাকচুয়াল পদ্ধতি অনেক অনুপাতে ভাগার করতে হয়, যোগ করতে হয়, আবার বাই করতে হয়, এই কাটাকুটি করতে হয়। কত মতো দরকার নেই, যা আছে। তাহলে 6 অঙ্কটা করাবো, যদি তোমাদের গল্প থামে তাহলে 6 অঙ্কটা করাবো। বললাম দাদা হ্যাঁ, আপনি বাবা মায়ের পড়া করে দিয়ে ভালো কিনে এনেছেন যদি ভাই বোন সব পড়া 1:3 অনুপাতে খেয়ে ফেলে গেছেন করে 1:3 অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ওই মেয়ে 4 জন ছেলে 6 জন আপনি যদি 10 জনের মধ্যে ছেলে মেয়ে 10 জন ছেলে মেয়ের মধ্যে আমি পড়েছি 4 জন মেয়ে ও 6 জন আমরা 4 জন ছেলে 6 বসে না, কে বলেছে খালি পেছো একা একা তো পেছো ওটা করছি কি হচ্ছে স্যার 6 বসে না। আমি ভাবছি যে মাঝে মাঝে বাবা মায়ের কথাটা শুনি, আর বলে যে না আমার মারতে ভাল লাগে না, বলবে দাদা আমার খুব কথা বলি, মানে এটা ভাল লাগে না। তোমার বাবা মা যেভাবে বলে যে কিছু হলে পিটাও, সব বেশি আমার কিছু হলে রাস্তায় বার করে দাও, আমার মা তো আরো বেশি মেন প্রবলেম হচ্ছে এটা। বিভিন্ন হাতে দাঁড় করিয়ে আর আমি চাইছি যেন মারধর না করে জিনিসটা মিটে যায়। আমার মা আর তোমার যদি নিজে শুনতে না চাও তাহলে আমি কি আর করবো, মারধর তো আমি পারবো না করতে, সম্ভব না, ও হয় না, ওটা স্টেবিলিটি আনে না। তোমাদের একটু বুঝতে হবে যে মাস্টার পড়াচ্ছে 6টা অঙ্ক পড়বে তারপর আমি পড়বো না, আমি গল্পই করবো। আমি এখন সেই গৌতম বুদ্ধ আবার বাজার থেকে দাদা খুব ভালো কেন দাদা মানুষ আর ওটা অমানুষ 6টা বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এক এনেছে। দিয়ে গুণ করতে হবে যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করুন। আচ্ছা এখানে কতগুলি বলেছে খেয়াল রাখতে হবে। তাহলে 4 জোড়া মানে কটা কলা আগে বার করব? 4 জোড়া 4 জোড়া ইকুয়াল টু 4 গুণ 2 সমান সমান 8টি। জোড়া মানে জুতো কিনতে গেলে এক জোড়া জুতো দেখা বলছে এরপরে দেখো ভাই ও বোন অতএব ভাই ও বোন কলা খেয়েছে তাহলে কি করে কলা খেলো 1:3। তাহলে আগের অঙ্কটার মধ্যে হিসাব করবো, তার কথা বলতে 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 একে 1 3 একে 3, তাহলে 3 আর 1 কটা কলা হলো 4টে। আচ্ছা তো 8টা বেশি বাড়াতে হবে, তাহলে 4 এর ডবল কত 8, তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে 2 একে 2 3 দুগুণে 6 না 2 একটা 2 আর 3 দুগুণে 6 2 2 একে 2 2:6 তাহলে 6 আর 2 8 ঠিক হয়ে গেছে 1 গুণ 2:3 গুণ 2, তাহলে 2:6। ভাই খেয়েছে দুটো এবং বল খেয়েছে 6 বুঝতে পারছো তো? ও দাদা তো আপটা ও দাদা দিয়ে 3 দুগুণে 6 আর 1 6 হ্যাঁ 2 6 আর 2 যোগ করতে হবে ও 2:6 ও দাদা ও দাদা বলো বলো 3 কে 2 দিয়ে গুণ করতে হবে 2 কে 1 দিয়ে গুণ করতে হবে সাবাস ও হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে ভাই ভাই খেয়েছিল 4 দুটি আর বোন খেয়েছে 6টি ঠিক ভাইকে আছে দুটি ও বোন খেয়েছে 6টি কমপ্লিট হয়ে যাবে নতুন অঙ্ক দেখে দিবা দেখে দিবা দাদা আর এটা প্র্যাকটিস করতে দিবা ভাই তো আজ বাড়ি যাবো কি করে? খাই দাদা দাদি দিউনি আর নিয়ে নাও। হ্যাঁ দিয়ে দাও এবার আবার কত রকম কয়েক করে করলাম না আমার টাকা
সুন্দর সুন্দরীটা ভেঙে গেল এবার সুন্দর আমি পাবো দেখছি। যদি আমাদের থেকে ছাড়বে তাহলে যদি কেউ যদি কেউ আচ্ছা এরপরে নতুন এই ঢোকা হয়ে গেছে বলবা স্যার হবে তো এই মাসের মধ্যে কারোরিকা ওই হ্যাঁ সবাস রিপোর্ট দেবেন গুড নিউজ আমাদের টাকা দিচ্ছ হ্যাঁ তোমাদের তো 22 তারিখ সবে না দুই পাই নিয়ে আচ্ছা আজকে লেট হলো আমি বাবা 5 পাবো আজকে এমনি আচ্ছা আচ্ছা আমরা এই স্কুল থেকে আসতে বলো মা থেকে এসে বলবা বলছি তুমি স্কুলে কাজ করো হয়তো পড়েছিলা স্কুল থেকে আসার সময় কখনো বা স্কুলে যাওয়ার সময় মার খেয়েছো মায়ের আমার মা জানতোই না আমি কোন স্কুলে যেতাম আরে ছি ও আমি ক্লাস 4 থেকে নিজে রান্না করে কিসের ভাত বেড়ে খেতাম রান্নাটা করে দিত না রান্নাতে এখন ভাত বেড়ে খেতাম ও 4 অথবা 5 6 থেকে জামা প্যান্ট নিজে কাচতাম 7 থেকে আপন নামের বার্তা শুনে আপন নামের বার্তা শুনে অবশ্যই বাবা আমার খেয়াল রাখতো হ্যাঁ আপন নাম আর বলে এসে কখনো খেয়েছো মার না না আমার পুরো ডিল সেট করা থাকতো টাকা দেবো স্কুলে ওখানে যাবো এই সব টাকা দাও স্কুলে ওঠা আমার বাবার জায়গা করে 200 পয়সা করে কিছুই হবে না একটু লজের শো হবে কিছু হতো না কিন্তু আমার জন্য দরকার ছিল এই শোন, শোন, ব্যাপারটা হচ্ছে আমি 5 টাকা দামের খাতা ইউজ করতাম তো আমার অঙ্ক খাতা প্রচুর লাগতো তো যদি স্কুলে যাওয়ার জন্য 2 টাকা করে দিত একটা টাকা খেতে একটা টাকা জমা মোটামুটি সব মাসে 20 দিন তো স্কুলে যেতামই তাহলে 40 টাকা হয়ে যেত তার মধ্যে 10 টাকা আমি খেয়ে নিতাম 30 টাকা মোটামুটি লক্ষ্মীর ভান্ডারে জমা যেত 30 টাকায় 5 6 30 টাকা খাতা হয়ে যেত তারপরে ক্লাস 5 এ বাজারে যেতাম বাজারে গিয়ে এসে একদম পুরো ভাম যে দোকানে বসে থাকে সেই দোকানে যেতাম দিয়ে উঠে পাঠাবো তাই তাদের ধরো হয়েছে 240 টাকা হইলো ভুলে গেল বলে 140 টাকা আমি আর ওই সৎ ব্যক্তির মতো বলতাম না যে 100 টাকা নাও ঠিক আছে ওই 100 টাকা আমার পকেটে আমি জমি রাখতাম দিয়ে মাসে যে খাতা পত্র ঠিক পুরো বাপকে আগে পাতা দিবা না না রোজ হতো না হয়তো মাসে একদিন হওয়া মানেই অনেক ওটা হিসাব মতো অনৈতিক ব্যাপার ছিল কিন্তু একদিন মাথা আপনারা 2020 সাল থেকে বিএসসি মা মারা যাবে তুমি এত লেটে আওয়াজের কোনো ওই জন্য দাদা আমাকে পাকা না না আমরা তো আমি এমনি করতে পারি আবার কোনো কোনো দিন টাকা নিত না এমন হয়েছে তো কোনো কোনো দিন টাকা নিত না রান্না করে ভাত বেড়ে খাবুরে ভাম দিয়ে বিএসসি ও তখন বোধহয় থার্ড সেমিস্টার
আমার না কিন্তু আমাকে দাদা ওটা কি হতো আর যেদিন শুধু স্কুল থাকতো ওটা দিনকে শুধু ভাত দিয়েছি পুরো ছেলেমেলে পড়ে ছেলেবেলাতে স্কুলে যাওয়ার জন্য বাবার ঠেলাঠেলি বাবা মারা ঠেলাঠেলি করে আর আগে আমার বাবা কি করেছে স্কুলে যাওয়ার জন্য বলেছে আগেকার দিনে ওটা ছিল, এখন বিষয়টা আলাদা। আগেকার দিনে স্কুল ছিল। থাকলে একবার তো ভাত বেড়ে দেয় আর শুধু আজকাল দিনে স্কুলে যাওয়া যা মাঠে আচ্ছা শোন, আগের দিনে আমরা এই কথা না। আগের দিনে আমরা হয়েছে কথা বলতে পারবো। আগের দিন আমরা 3 জনের অনুপাত শিখেছি। এবার কি ভাগ করে শিখবো ধরো 3:5, তাহলে এটা হচ্ছে লঘুন বাদ ওই আমাদের ধরো 5:3 গুরু হচ্ছে। আচ্ছা এরপরে ধরো লেখা আছে 3:3। এটা সমান এরপরে যেটা নতুন অনুপাত শিখবো সেটা হচ্ছে যে একটা অনুপাতের সঙ্গে অন্য অনুপাত সমান হচ্ছে না। মানে ধরো আছে 3:5, ডবল ইস্টু চিহ্ন 3:5। তাহলে বলো তো এই ডবল ইস্টু চিহ্নের দুই সাইডে একই ধরনের অনুপাত আছে কি নেই? আছে তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলি সমানুপাতি। সমানুপাত বলা হয় সমানুপাত। কারণ এই সমানুপাতের মাঝখানে যে পদগুলো থাকে তাদের আমরা বলি মানে পদ। যে সংখ্যাগুলো যে চারটি থাকে না, এটা সামান্যপদ। চারটে বক্সের মধ্যে কি বক্সের মধ্যে এটা হচ্ছে সমানুপাত চিহ্ন, এটা হচ্ছে অনুপাত চিহ্ন, এটা হচ্ছে সমানুপাত চিহ্ন। দুটো অনুপাত সমান হলে সেটাকে আমরা বলি সমানুপাত। আচ্ছা এবার আলাদা হয় কিন্তু যদি 5:5 হয় ওটাও সমানুপাত হবে ওটা সমানুপাত। ও এটার মধ্যে আমার ধাক্কা আছে আচ্ছা এরপরে শুনুন। ছোট মোটো কে এবার বিষয়টা হচ্ছে যে এখানে যে চারখানা সংখ্যা আছে যেটাকে আমরা বলি পদ। কি বলি? পদ। তাহলে এটা একদম প্রথমে আছে, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, চতুর্থ এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পদ, দ্বিতীয় তৃতীয় পদ, চতুর্থ পদ। এবার এই চতুর্থ এই চারটে পদের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণ তৃতীয় আচ্ছা তাই সম্পর্ক জানার আগে দুটো জিনিস আগে জেনে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যে চারটে সংখ্যা লেখা আছে দেখো তো, চারটে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা, আচ্ছা আমরা এটাকে প্রথম পদ বলি আর লাস্টের সংখ্যাটাকে বলি চতুর্থ পদ। তাহলে বলো তো প্রথম পদ আর চতুর্থ পদ একদম দেখো এই চারটে সংখ্যার প্রান্তে অবস্থিত না, তাই এদেরকে বলে কি প্রান্তীয় পদ। কি বলা হয়? প্রান্তীয় পদ। দেখো সংখ্যা চারটের মধ্যে এগুলো প্রান্তে, এটাও প্রান্তে, এটাও প্রান্তে, এটা শুরুর প্রান্তে, এটা শেষের প্রান্তে, তাই তো? তাহলে এদের কি বলা হবে? প্রান্তীয় পদ। আচ্ছা আর ভেতরে যারা থাকে তাদের আমরা কি বলবো? মধ্যপদ। মধ্যপদ। আচ্ছা মধ্যপদের মধ্যে কারা বলছে? 3 আর 5 মানে বাইরে মানে দ্বিতীয় গুণ চতুর্থ তৃতীয় বলছে দ্বিতীয় আচ্ছা মধ্যপদের মধ্যে এই কথা বলিস কেন শেষ করে নি। আমি বলিনি কিন্তু কে বলছো তুমি জানো? এই যে আমার পাশে গান করছে কি বললেন ওই দুটোর নাম প্রান্তপদ তো প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ ও মধ্যপদ আচ্ছা শোনো, মাঝখানে যে দুটো পদ আছে এটা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। এবার সম্পর্ক বুঝবে। প্রান্তীয় পদগুলির গুণফল, তাহলে প্রান্তীয় পদে কে কে হচ্ছে? প্রথম পদ আর চতুর্থ পদ। তাহলে প্রথম পদ বইতে আছে সব গুণ চতুর্থ পদ, তাহলে এই দুটো পদের গুণফল কি হবে? মাঝের পদ দুটোর গুণফল, মানে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। মানে ওই দুটো যোগফল যা হবে মধ্যপদেরও গুণফল তাই হবে হিসাব করে দেখো না, এই যে যদি 3, মিল 5, 15, যদি মিল থাকে যদি হ্যাঁ সমানুপাত হয় তাহলে সমানুপাত না হলে কিন্তু হবে না। ওইটা একবার দিয়ে দাও চলবে না? না হলে কি বলো এটা চুপতে হবে বইতে আছে উত্তর হবে। এটা তো গুণ করতে হ্যাঁ হ্যাঁ বইতে দেখাবো তো। আচ্ছা এরপরে আমি হাঁটছি একই ভাবে দেখো অনুপাত মানে কি বলো তো? সামনে বলছি দেখে না করে অনুপাত মানে কি? কারণ তাহলে সমানুপাত হবে না, সমানুপাত হবে। আচ্ছা এবার শোনো, কেমন করে এখানে যে চারটে পদ আছে তার মধ্যে প্রথম দুটো পদ মিলে একটা অনুপাত, লাস্টের দুটো পদ মিলে একটা অনুপাত না?
তাহলে এবার অনুপাতের ক্ষেত্রে যদি আমরা এটাকে প্রথম পদ এটাকে দ্বিতীয় পদ বলি, তাহলে আমরা কি বলতে পারি? প্রথম পদ অনুপাত থেকে বাই চিহ্ন আমরা আনতে পারি, বাই দ্বিতীয় পদ তাহলে ভাগ ইকুয়াল টু এই যে সমানুপাতিক চিহ্নের জায়গায় বসবে সমান 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 কি হবে? তৃতীয় পদ বাই চতুর্থ পদ। পথ না পদ স্যার এগুলো টুকবো বইতে আছে, বইতে আছে। দ্বিতীয় দয় বাই হস্যিকার দ্বিতীয় অন্তস্থ। পথ আচ্ছা বাই চতুর্থ পদ হলো। আচ্ছা এবার বার করা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নাম্বার 242। 42 কোন মাসের হয়েছে না আগে গিয়ে দেখে স্যার এটা টুকতে মানা করলেন হ্যাঁ 42 বইতে আছে। 42 ঠিক আছে আমি পেন আধার কি করব তোর মতো বসে থাকি না 242 পাতায় দেখো নিচের দিকে একটা নীল বক্স আছে। আমি দেখতে পাই না, একদম নিচে দেখো নীল বক্স। আমি দেখতে পাই না। হ্যাঁ পেয়েছি এইসব আমার আগে দেখেছি। নিচের দিকে 16 8 না স্যার 16 8 48 24 বাড়ি কাছে তো 2 কোটি জল দিয়ে আমি নিয়েই রাখতাম। আমি তো সব ব্যবস্থা দিয়েছিলাম কিন্তু ছেলেগুলো ভালো না। কোনো কথাই শুনবো না। কিন্তু দাদা ওই মেশিনটা বন্ধ করে দিয়েছো কেন? ওই জল ফেলতে বলে আসলে ওই জল না ওই ধুলো না জল যে ফেলতো তো ওই ধুলো পড়ে আবার নোংরা হয়ে যেত। জল ফেলে ছেলে একটু ঢেকে দাও। হ্যাঁ দাগানো শুরু কর। পেজ নাম্বার 242 দাগানো শুরু করো। নীল কালারের একটা বক্স আছে বললাম না একটু আগে। ওই চলবে না, লাইট চলবে না, লাইট খারাপ হয়ে গেছে। না ওই বক্সের নিচে দেখো কি লেখা আছে। দেখো লেখা আছে যে হ্যাঁ, সমানুপাতের পদ বা সমানুপাতিক পদ বলা হয়। আচ্ছা আচ্ছা হয়েছে। এক লাইন তার উপরেরটা না নীল বক্স হ্যাঁ নীল বক্স
ওটাই বলছি তাহলে দেখো এইটা না এই আমার মুখে চলে একটা গিফট আছে নীল বক্সের মধ্যে দেখো লেখা আছে যে 16:8 ডবল ইস্টু মানে সমানুপাতিক চিহ্ন 48:24 সমানুপাতে আছে তাই 16 8 48 24 কে কি বলবো উত্তর হচ্ছে কি 16 8 48 24 কে সমানুপাতের পদ বা সমানুপাতিক পদ বলবো দেখো এবার দেখো প্রথম থেকে বলেছি কি দেখো 16 কে কি বলা হবে দেখো এখানে দেখো 16 কে প্রথম পদ 8 কে দ্বিতীয় পদ 48 কে তৃতীয় পদ 24 কে চতুর্থ পদ আচ্ছা স্যার এখানে কি আরেকটা বাড়ানো যাবে এখানে এরকম দুটো আছে ওখানে যদি আমার চারটে দেয় চারটে দেখি চলো দুটোই দাও আচ্ছা এরপরে আচ্ছা তারপরে দেখো লেখা আছে এছাড়া ও চতুর্থ পদকে প্রান্তীয় পদ এবং তৃতীয় পদকে মধ্যপদ বলা হয় 16:8 কে অনুপাতে প্রকাশ করলে বা ভগ্নাংশ করে পাই 16/8 আর দেখো লেখা আছে 16/8 ইকুয়াল টু 48/24 লেখা আছে নিচে মানে ওদের কাটাকাটি করলে তুমি সেই 4/1 না 2/1 পাবো তাহলে এখানে পুরোটা দাগিয়ে রাখো মানে দাগ দিয়া আছে নিচে নীল বক্স থেকে না পুরোটা দাগিয়ে রাখো তাহলে বুঝতে পারবে যে সমানুপাত কি জিনিস কোনগুলো কি পদ আর তাদের মধ্যে সম্পর্ক তৃতীয় পদ চতুর্থ পদে এই বাই চিহ্ন দিয়ে লেখা আছে অন্তত দাগালে হবে হ্যাঁ ওই তো ওইটুকুই তো আছে আর তো নেই তাহলে ওইটুকু জানো 243 পাতা বলেন 243 পাতা দেখো এইখানটায় কোন ঘন্টায় মাথায় এটা box আছে। হ্যাঁ ওটা সূত্র দেখেছিলাম যে আমাদের এইটা তো হুম এইটা হ্যাঁ এটা তাহলে এখানে লেখা আছে আর ওই সূত্র কাটা ছিল না হ্যাঁ অবশ্যই উঠে গেলে তুলবা না উঠে গেলে তুলবা জরুরি তুমি বলে দিন সূত্র তো এগুলো উঠে গেলে তুলতে হবে। আচ্ছা বার করো পেজ নাম্বার 244 নিজে করে 21.2 এগুলো সব করে পারবো করব কোনগুলো স্যার ওই তো ও সব পারো ওই 21 পয়েন্ট ওদের না যুক্ত হবে অবশ্যই মিনি মিনি হ্যাঁ অবশ্যই অবশ্যই করো একটা সব পারবো দুটো করো একের একটা করে তবে একের question- আর একটা দেখো একের কোশ্চেনে আছে সি নিচে টাকা সি আচ্ছা সি বলো দুটো কোশ্চেন বলো 45, 27, ওটা কোশ্চেন না ও নিচে সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি সি এটা 45, 27, 15, সি এর অঙ্কটা দেখ আমি পাইলা কি দেব হয়েছে বাহ তাহলে এখানে আমরা লিখব যে 45, 27, 15 আচ্ছা এত কিছু লিখবো না। এইভাবে করো এখানে যে প্রথম সংখ্যা দুটো আছে কে কে আছে 45, 27 তাহলে তুমি লেখো 45:27 আর সাইডে লেখো 15:25 সমানুপাতে দিতে হয় একবারে না না আগে যাচাই করব আমরা আছে কিনা দেখি বলেছে না তাহলে যাচাই করব যাচাই কি করে বলবো প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা ইনটু চতুর্থ সংখ্যা এবার ভাঙো ভাঙবো তাহলে মানে ছোট করব তাহলে 45 কে যদি আমি ছোট করি আর 27 কে যদি ছোট করি তাহলে কত তিনটে যাবে 45 কে 3 আচ্ছা তুই তুই না পড়ো তো দরকার নেই 45 আর 27 এর গসাগু করো 3 দিয়ে করতে পারি দুটোকে 3 15 45 3 9 27 দেখো আবার 3 দিয়ে যাবে 3 5 3 5 15 3 3
এদিকে নয়, তাহলে 5:3। ওদিকে দেখো 15:25 আছে, লসাগু করো 15। এখানে আমরা কি যাবে স্যার কাটতে পারবো তোর সংখ্যা দিয়েও 3 5 15 5 3:5 একটু দাঁড়াও, বল। অনুপাতের ক্ষেত্রে কি কাটতে পারবো বড় সংখ্যা দিয়ে, যেমন এটাকে 9 দিয়ে কাটলে হ্যাঁ, অনুপাতের ক্ষেত্রে দুটো সংখ্যা তুমি হ্যাঁ বড় সংখ্যা তো কাটতে হবে। তবে আমি রেকমেন্ড করবো কাটো। কেউ তো অভ্যাস একবার চলে এলেও যাবে, না গেলেই সমস্যা। ঠিক আছে? আচ্ছা তাহলে 15:25, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, তাহলে কত হলো? 5 3:5। তাহলে বলো তো এদিকে বেরিয়েছে 5:3, এদিকে বেরিয়েছে 3:5, দুটো একই না আলাদা? আলাদা আলাদা। তাহলে আমরা কি লিখবো? সংখ্যা চারটি সমানুপাতে 9 45, 27, 15, 25 এই সংখ্যাগুলি সংখ্যাগুলি সমানুপাতি নয়। সমানুপাতি নয়। দুয়ের গুলো লিটার কেজি কেজি। হ্যাঁ, দুয়ের একটা করো, বলো কোনটা করো? দুয়েরটা করেন দুয়েরটা। মনে আছে কিমি প্রশ্ন করো। ওই তো 12 কিমি 8 ওটা প্রশ্ন না, ওটা প্রশ্ন না। নিচে সংখ্যাগুলো সত্য না মিথ্যা এটা করতে হবে। একটু মানে দাঁড়াও তো, সম্পূর্ণ বুঝতে পারিনি। হ্যাঁ, কোশ্চেন করো। কোশ্চেনে বলেছে যে চারটে সংখ্যা সমানুপাতে আছে কিনা ঠিক। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম দুটো সংখ্যাকে অনুপাতে রাখো, সাইডে পরে দুটো সংখ্যাকে অনুপাতে রাখো। এবার অনুপাতগুলোকে লঘু করার চেষ্টা করো। লঘু করে দিয়েছো, তাহলে লঘু করলে আমরা কি করে? গসক করবো, যেগুলো নিচে এসছে সেই হিসাবে লিখেছি। তাহলে এখন দেখো 45-এর জায়গায় 5, 6-এর জায়গায় 3 চলে এসছে, তাহলে এখানে 5:3 এসছে, এখানে 3:5 এসছে। তাহলে লঘু মানে হচ্ছে কাটাকাটি করে সবথেকে ছোট সংখ্যা যেটা সেটা লিখেছি, লিখেছি। তাহলে এখন দেখো এখানে 5:3 এসছে, এখানে 3:5 এসছে, দুটো একই না আলাদা? আলাদা। তাহলে সমানুপাতি নয়, সমানুপাত হলে একই হবে। তাহলে সংখ্যাগুলো সমানে তাহলে যদি এটা সমানুপাতি তো তাহলে সংখ্যাগুলো সমানুপাতি। ধরো 5:3 আর 5:3 একই না আলাদা? একই। একই। তাহলে এখানে কি দুটো একই? এইখানে এই দুটো কি একই আছে না আলাদা আছে? আলাদা থাকলে সমানুপাতি নয়। আর যদি স্যার আগে অঙ্ক আবার প্র্যাকটিস করতে দেবেন। মানে এখানে যেমন আছে যেমন আছে এখানেও একই থাকে। হ্যাঁ তাহলে তো 240 টাকার সব। হ্যাঁ, না হলে প্রথম পদে চতুর্থ পদ গুণ করলে 15 হচ্ছে, 3 আর 5 গুণ করলে সেটা হচ্ছে না। স্যার হচ্ছে আপনি হচ্ছে আবার এটা মানে আগের কাজটা দেবেন। হ্যাঁ দেবেন। ওই জন্য বাড়ি কাছে এদিকে রাখছি, তাই না? কি খামছেন স্যার আপনি? বড় বুঝছো না? দুয়ের প্রশ্ন না, স্নান করতে হবে। না ঠান্ডা লেগে থাকে আচ্ছা, দুয়ের কোনটা করো বলো না তুমি? না স্যার বিয়েটা করেন বিয়েটা। স্যার ওখানে কিমি আছে ঘন্টা ডিটা করো। ঠিক আছে। আচ্ছা, দুয়ের প্রশ্নটা কি বলেছে? বড় জোরে জোরে পড়ো তাই। নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি। হ্যাঁ, বিয়েটা 12 কিমি ইস্টু 18 কিমি ইস্টু সমানুপাতি তো চোখটাকে জলদি আসে তোমরা পর মিনিট ভুলেছে 18 কিমি কোথা পেল? ভুল হতেই পারে। 8 কিমি বলেছি। তুমি 18ই বলেছো, 8 বলেছি। এটা মেনে নাও। তোর করতে রে খালি পরীক্ষা কর সবাই নম্বর পায়। ও দাও তুই বলে ভুল করা ঠিক আছে, ঠিক আছে, আমি তোটাই বললাম ভুল হতেই পারে। আচ্ছা, তাহলে 12 কিমি ইস্টু 8 কিমি বলেছে 1 ঘন্টা 140 মিনিট। তাহলে আমরা কি লিখবো? বলছে কি সম্পর্কগুলি সত্য কিনা যাচাই করি। তাহলে সম্পর্কগুলি সত্য কিনার জন্য আমরা কি করব? দুটো সম্পর্ক ভাগ করে আগে লিখে নেব। কি লিখবো? 12 কিমি ইস্টু 8 কিমি ইস্টু 8 কিমি। তারপরে সমানুপাতি 1 ঘন্টা 40 মিনিট। তাহলে সমানুপাতি দেবো, দুটো অনুপাত আমরা ভাগ করবো। হ্যাঁ আমরা লিখবো 1 ঘন্টা 40 মিনিট। ইস্টু কিমি ছোট তো ভালোই ছিল আমার ঘন্টা মিনিট 40 মিনিট। তো এরকম দাগ দিয়ে করতে হবে। তো কি দিয়ে বলবো বলো? কিমি দিয়ে যদি
দৈর্ঘ্যের একক একই আছে না আলাদা আছে? একই আছে, তাহলে এককটা উঠে যাবে, তাহলে কত হবে? 12:8। এটা তো তাহলে হবে 2 যেখানে 1 না থাকলে 6 কত দিয়ে করবো? 2 দুগুণে 4 তাই 3:2 হচ্ছে। তারপরে এই দিকে দেখো, আচ্ছা দেখো এদিকে ঘন্টা, এটা মিনিটে আছে, তাহলে এটা কি করা যাবে? 60 তাহলে ঘন্টা ছোট না মিনিট ছোট? মিনিট মিনিট ছোট। তাহলে আমরা ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। 1 ঘন্টা মানে 60 মিনিট 60 মিনিট শুধু সংখ্যা বলে 40 মিনিট। দুদিকে মিনিট উঠে যাবে, তাহলে হলো 60:40। একটা করে না না না, এবার দেখো তাহলে একটা করে শূন্য উঠে যাবে, তাহলে 6:4 মানে কি 10 দিয়ে ভাগ করলে। শূন্য কেটে দাও আচ্ছা এবার 6 আর 4 কে 3 দিয়ে বললে 3:2। তাহলে বলো তো দুদিকের অনুপাত সমান হলো না আলাদা হলো? তারপরে এটা সমানুপাতি কোশ্চেনে বলেছে নিচে সম্পর্কগুলি সত্য না মিথ্যা, তো কি লিখবো? সত্য। সম্পর্কটি সত্য আর করাতে হয় না না করা উচিত। এবার C6 ম্যাথ আমি লিখে নিয়েছি, বাড়ি কাজ লিখে নিয়েছি। ও তাদের জিজ্ঞাসা করছেন আচ্ছা বাড়ি কাজ ক্লাস 44 হচ্ছে বাড়ি কাজ এক নিয়েছে সাথে শুধু পেস্ট করে এক থেকে বাড়ি আপনি বেশি করছি ওকে সকাল আর দুপুর না ব্যাগ মনে করে কটায় কি হলো দেখি আছে 144 ওটা ডিভাইড মানে রিভাই ওটা রিভিশন কে বলে রিভাই তাহলে 21.2 এ যত অঙ্ক আছে তোমরা চেষ্টা করবা মানে একা দুই আছে তো পুরো এরকম সেম সেম লিখে তুই দিতে আর নিচে করি 21.2 21.1 ডিভিশন একা দুই হতো 1 আর 2। তারপরের দিন হচ্ছে এই অধ্যায়টা শুরু করবো। এই আমাদের জ্যামিতি আছে অনেকটা। তোমাদের হাতে আর বেশি সময় নেই। এটা কি মাস? এটা 9 নম্বর মাস, পরে 10 নম্বর মাসে যদি কেটে যাবে 11 নম্বর। না আমি যদি এবার হচ্ছে নভেম্বরের 27 তারিখ থেকে অক্টোবর মাসটা না পুরো পুজো পুজো হয়ে যায় একটু পড়া হয় না করে তুমি তোমার মতো দিনে একটু করে পড়ে নাও। ঠিকঠাক করে নাই না ওই মাস পুরো পুজোই পুজোই তাহলে তো প্রথমে বিদেশ বিজ্ঞান করা দাও পুজো কালী পুজো ভাইটা ওই মাসটা পুরো ওই একটু অনুষ্ঠানের মাস পূজার সময় তখন ওই মাসটার বাংলার ওই মাস আধার রাখা উচিত ছিল ফেস্টিভ্যাল মাস জানি না মাত্র 30 দিন আমি ব্যাগ কিনে নিয়ে আসছি আরে আমার আগে মুখস্থ ওই সেটা হলো এর মধ্যে শুধু একটু ঠিক করে দিলাম এই এসে তেল মন পাগল এবার সামনে মিথ্যা কথা বলছে হ্যাঁ
বলো নতুন অধ্যায় এটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ এই তোমরা বই বার করো। বইয়ের পেজ নাম্বার 264 আর নিশানের বইয়ের অন্য কোনো একটা হবে বার করো। আমাদের পেজে আমাদের বইয়ের কথা 264 টপিক হচ্ছে বি। আমাদের জগতের বৈচিত্র্য কোন ক্লাসে তুমি তো পাতা মাথা এনে দেখিছিলে না আমাদের দেখিছিল তো পাতা নিয়ে বিচুলি খাট না ও ছিল না স্যার ও ছিল না আমিও ছিলাম না সবাই ছিল। ওকে সেদিন আমি পরের দিন এসে জিজ্ঞেস করলাম না আরে তোমাদের তুই ছিলিস টপিক সি ক্যাপসুল তারপরে ফার্নের করেছিলে? এখানে দেখা দাও। ওটা টপিক সি আর কোনটা কথা পড়ে আসুন, যতদূর পড়া দিয়েছিল তারপরেই হবে। অধ্যায়ের নাম জীব বৈচিত্র্যতা শ্রেণী বিভাগ। টপিক বি। এই জালাকার বস্তু আছে একদম পড়ো না, বাড়িতে বলেছে পড়া ইয়ে পেজ মুড়িয়ে রাখবো। বলার পাতা আছে একটা ছোট হ্যাঁ, আর ওই ওই তো বলার পেছনে লাইট জ্বালিয়েছিল নাই। আচ্ছা, স্পাইরোগাইরাকে শৈবাল বলার কারণ কি? দেখাবো আছে লেখা আছে 9। দেখাবো দেখাতে শুরু না, এটা দেখাতে হবে। এখান থেকে শুরু। ওইখান থেকে শুরু এখান থেকে শুরু। 10 দেখো, শ্যাওলাদের থ্যালোফাইটা উদ্ভিদ বলা কেন? দেখো, থ্যালোফাইটা মানে কি? যেসব উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, শরীর ভাগ করা যায় না, সেই অংশটাকে বলে থ্যালাস। এই থ্যালাস থেকে থ্যালোফাইটার নাম এসেছে। 2 নাম্বার, এদের ফুল, ফল আর বীজ হয় না। তো সুজয়ের বই কে দেখাচ্ছে? তোমার হাত কি হয়ে গেছে? আরে আমি ওর থেকে নিলাম তুমি নিলে তো হবে না, ও হ্যাঁ তাহলে ভালো এই অবস্থা যার বই সে দেখাবে। ইস আচ্ছা, এরপরে আর বই ছিল না দুটোর বই। আমার ওই যে আচ্ছা, এরপরে 11, স্পাইরোগাইরাকে জলের রেশম কেন বলা হয়? রেশম কেমন থাকে? সুতোর মতো থাকে, গুটি থাকে। তাহলে জলের মধ্যে স্পাইরোগাইরা কি হয় কি একদম গুটির মতো, একটার মধ্যে একটা চুলের মধ্যে ঢুকে থাকে। এই জন্য এটা কি বলেছে? জলের রেশম। ওয়াটার থাকে দেখে দেখাবো এটা আর এটা জিনিস খুব রোদ পড়লে চকচকে করে, চকচক করে। কি এটা ওটা নাকি জড়িয়ে যায় শ্যাওলা। কিছু পড়লে মানে কি জড়িয়ে স্যার আপনি বললেন না আগেরটা যে এগুলো বীজ হয় না ফুল হয় না তাহলে এগুলো জমে জলগুলি গাছের মতো ডাল কেটে, ওরা কবে এটা তো সরু চুলের মতো হয়। এটা জল বেশি জোরে জল গেলে খন্ডে খন্ডে ভাগ হচ্ছে। সেটা আবার ছড়ে যাবে সেটা মানে আবার- নরম অংশ তো যে ছিঁড়ে ছিঁড়ে ওই কোনটা ওখান থেকে আবার হচ্ছে। আবার ওইগুলো আবার ছড়ে যাবে ওখান থেকে আবার হয়ে যাবে হ্যাঁ ওই বংশ বিস্তার করতে 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 ওগুলো ভালো এর মাথা জমে গেছে আচ্ছা, এরপরে 12, মসকে উদ্ভিদ জগতের উভচর কেন বলা হয়? সব দেখাবো দেখবা যে মস কোথায় জন্মায়? এত স্যাঁতসেঁতে জায়গা যেখানে জল যাতায়াত করে। যেমন দেখবা যে যাদের বাড়িতে ওই টিউবওয়েল আছে, মানে হাত কল, যেখানে সব নিচে জলটা পড়ে না সেইটা সে বলছে সেখানে যেখানে জলটা পড়ে বা ওর গোড়াতে সবসময় জল লেগে থাকে, সেই জায়গাটায় মস জন্মায়। ওদের ময়লা আছে আচ্ছা, আমাদের এই বাড়ির সামনে কল আছে, কলের যে গোড়ায় গোল মতো থাকে না, ওইখানে দেখবা যে মস থাকে। ছড়িয়ে থাকে দেখেছি যতবার ওজন তুলে যায় আবার হ্যাঁ, এবার এরা কোথায় থাকে? সম্পূর্ণ জলে ডুবে থাকে। এরা হচ্ছে কি যেখানে জল থাকে আবার একসময় জল চলে যায়। মানে শুকিয়ে যায় আবার জল হ্যাঁ, রেগুলার জল যাতায়াত করে কিন্তু জল জমে থাকে না। এই অঞ্চলে কে জন্মায়? মস জন্মায়। ঠিক আছে, এই জন্য কি বলছে? উভচর, জলের এবং ডাঙার। কিন্তু কোনো হচ্ছে এইভাবে বলা যাবে না।
ব্যাপারটা হচ্ছে মসের জীবন চক্রের একটা অংশ। একদম ব্যাঙের মতো। ব্যাঙের কি হয়? ব্যাঙের ডিম ফুটে বাচ্চা হয়, ব্যাঙাচি জন্মায়। মানে কি জানো শৈশবকাল জলে কাটে এবং হ্যাঁ, এরও তাই। মসের রেণুগুলো জলের মধ্যে জন্মায়, দিয়ে পরবর্তীতে ডাঙায় এখানে উঠে ডাঙায় চলে এসে সেখানে হ্যাঁ জলের স্রোতে চলে আসে। তাই এটাকে কি বলা হচ্ছে? উপজল। আসল কথা হচ্ছে। আচ্ছা, এরপরে ক্যাপসুল কি? দেখো 14 নম্বর কোশ্চেনে আছে ফ্লোরাস। 13 14 দেখো 13তে ক্যাপসুল আছে, 14তে ফ্লোরাস আছে। 14 নম্বর কোশ্চেনের উপরে দেখো একটা ছবি দেওয়া আছে, চিত্র সাথে সাথে তো চিত্র আমি আগে দেখেছি মাছের ক্যাপসুল অনেক কিছু দেখেছি গুড়ি গুড়ি থাকে, তাই না? হ্যাঁ, তাহলে ফান গাছ হচ্ছে চিত্র নম্বর 33-এ আছে। দেখো খানে যাগুলো কি লেগে চিত্র 33-এ দেখো ফান গাছের পাতার পেছনে কেমন গুটি গুটি আছে, ওগুলোর মধ্যে রেণু থাকে, রেণু থলি। ওটাকে বলা হচ্ছে কি ফ্লোরাস। 30 কো সেই এটা চিত্র নাম্বার 33 পাইপ গাছের মতো আরে কি লেগে দাদা বলো আরে কতগুলোর মতো কি জিজ্ঞেস কতগুলোর মতো 33 এটা সামনে চলে তো সারা বছর চিত্র 32-এ দেখো মস গাছের মাথার উপর থেকে ডান্ডা বেরিয়েছে। খুবই কমন বিষয়। বেরিয়েছে, তার মাথার উপরে কাশফুলের মতো ছোট ছোট রয়েছে, দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে ক্যাপসুল। ওটা হচ্ছে থলি, হঠাৎ করে ফেটে গেলে ওর মধ্যে থেকে রেণু চারিদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, চিত্র খুলে যায় না, এটা ফেটে যায়, খুলে যায় না, ফেটে যায়। আচ্ছা, এরপরে আছে ফানের সোরাস। এটা ফানের সোরাস দেখে তো ফান গাছের পাতার পেছনে ছবি দেওয়া আছে, গুটি গুটি হলুদ কালারের। হ্যাঁ, এটা ছোট সোরাস, এর মধ্যে রেণু থাকে। মানে জিনিস একই, রেণুই আছে, থলির মধ্যে রেণু থাকছে। ফানের ক্ষেত্রে বলছে সোরাস, মসের ক্ষেত্রে বলছে ক্যাপসুল। ক্যাপসুল, হ্যাঁ, ক্যাপসুল বলে। আচ্ছা, এবার 15-তে শুষ্নি শাক অপুষ্পক না সপুষ্পক? দেখো শুষ্নি শাক, হ্যাঁ শুষ্নি শাকের ইংরেজি হচ্ছে মার্সিলিয়া। মানে ওই তোমরা হচ্ছে ওই আমুল পাতা দেখেছো তো, টকটক হয়, ওই ছাতির মতো 3টে পাতা থাকে, এক ঝাঁক করে হয়, হলুদ কালারের ফুল হয়। আচ্ছা, শুষ্নি শাক হচ্ছে অনেকের কলপাড়ে হয়, 4টে করে পাতা থাকে। কি বুঝে রাখছি? এবার বলছে ওই শুষ্নি গাছে কিন্তু কোনো রকম ফুল হয় না, শুষ্নি গাছে রেণু থলি জন্মায়, তাই জন্য এটাকে ফানের অন্তর্গত করা হয়েছে। আচ্ছা, তাহলে 15 হয়ে গেল। 16 দুটি খাদ্যযোগ্য টেরিডোফাইটার বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা শোনো, খাদ্যযোগ্য টেরিডোফাইটার নাম শুধু মুখস্থ রাখবা। একটা হচ্ছে মার্সেলিয়া, যেটা হচ্ছে শুষ্নি, হ্যাঁ ওই যে শুষ্নি শাক আর ঢেকি শাক মনে রাখো, শুষ্নি শাক আর ঢেকি শাক এক কথা মনে রাখো। এটা বিজ্ঞানসম্মত নাম না, এমনি নাম। খাদ্যযোগ্য দুটি বিজ্ঞানসম্মত নাম মুখস্থ না করলেও তোমাদের লাগে, তুমি পড়ে রাখতে পারো, পরীক্ষায় বিজ্ঞানসম্মত নাম দেবো। ষোলোটা দেবো, শুধু ওখানে আমি লিখবো যে দুটি খাদ্যযোগ্য টেরিডোফাইটার নাম লিখবো। দুয়ের কোশ্চেন দাও, 16 কোশ্চেনটা। ধৈর্য ধরে থাকো না, তারপর একসাথে চুপ করবে সব, আমি না যে হা করে দেবো আর কেন বলবো, চুপ করো বলছি। আমি বললাম যে 16 কোশ্চেনটা পরীক্ষা এইভাবে আসবে, দুটি খাদ্যযোগ্য টেরিডোফাইটার নাম লেখো, বিজ্ঞানসম্মত কথাটা আসবে না, সেক্ষেত্রে নামে কি লিখবা? শুষ্নি শাক আর ঢেকি শাক। সব শাক লিখতে হবে। ঢেকি শাক আমাদের এখানে পাওয়া যায়, পাহাড়ি অঞ্চল, চায়নাই ভালো পাওয়া যায়।
আচ্ছা এবার চলে আসে হচ্ছে 18 ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে পার্থক্য। আচ্ছা টেরিডোফাইটার মূল একটা বৈশিষ্ট্য আছে যারা দেখিয়েছিলাম যে পাতাগুলো পুরো লেজের মতো মুড়িয়ে থাকে। হ্যাঁ ছবি এঁকে দেখি ছবিটা দেখি। আচ্ছা এর পরে দেখ এ বললো এর গায়ে আর পাতা ও কি করে পারবে তাহলে? ও নিজেই বললো যে তুলে দে তাহলে ওর গায়ে আর পাতা তুলে দে কি বলবো কুড়ি কি করছিস দেখে কুড়ি পাইন গাছকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয় কেন? আবার হচ্ছে পাইন গাছের যে ফলগুলো হয় সেগুলো আসলে প্রকৃত ফল না। তো বাইরে বলো বলবো না? তোমার ভাইয়া কি ওকে তোমার তুমি যে ক্যাট করে পা দিচ্ছি বলে একবার হাত করো দাদা খুব বকিরা আবার দাদা 21 22 তাই দেখি ব্যক্ত বেশি 23 তেইশ তখন এতটাই এবার শোনো ভালো করে। কথা বলবো না। পাইন গাছকে ব্যক্তবীজী কেন বলা হয়? ব্যাপারটা হচ্ছে কি পাইন গাছের বীজগুলো কি হয় এক গোলক আকারে একটা নির্দিষ্ট অংশে সজ্জিত থাকে। ওর কোনো রকম ওই বীজের উপরে ফলক ত্বক থাকে না। ফলে যে ত্বক হয় আমের 3টে ত্বক থাকে, মাটি থাকে, শ্বাস থাকে, খোসা থাকে। তাহলে পাইন গাছের বীজের কিন্তু তেমন কোনো ফলের খোসা থাকে না। এটাকে কি বলা হচ্ছে ব্যক্তবীজী। আচ্ছা 21 নম্বর কোশ্চেন, একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হচ্ছে পাইন। জালকাকা শিরাবিন্যাস দেখা যায়, উদাহরণ দাও। তাহলে জালকাকা শিরাবিন্যাস কোথায় দেখা যায়? কুমড়োতে দেখা যায়, আম গাছে দেখা যায়, কলা গাছের ক্ষেত্রে শিরাবিন্যাস কি হয়? সমান্তর হয়। কলা গাছের পাতাকে দেখবে যে মানে মাঝখানের মোটা অংশ মধ্যশিরা, তার সাইড দিয়ে পাতাগুলো সোজা, শিরাগুলো সোজা হয়। সোজা হয় মানে কি? সমান্তর হয়। আর ওইগুলো ছিলে তোমার কচু গাছের জালকাকার কচু আছে জালকাকার আর কিছু নেই আর সমান্তরাল এরকম আরেকটা কলা গাছ দাদা একটা ব্যক্তিগত নাম ঘাস, কলা গাছ বাঁশ, দাদা ঘাস জাতীয় উদ্ভিদ সব। বড় ঘাস দিয়ে বসে স্যার যেগুলো একবীজপত্রী উদ্ভিদ বলেছিলেন সেগুলো তাদের না সব সমান্তরাল হবে। এই নাও। ছুটি তাহলে আজকে সমাপ্ত